মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ টেকনিক সহ সলভ করব। দেখো, আমরা বেশিরভাগ স্টুডেন্ট কী করি, ভয় পাই ইংলিশ দেখে। ভয় পাওয়ার কিছু নেই, কিছু টেকনিক ফলো করো, দেখবে ইংলিশ সিন অ্যান্ড সিন একদম সোজা হয়ে যাবে। আর সিন অ্যান্ড সিনে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার থাকে, সেটা ক্লাস 7 হোক, 6 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, বা ক্লাস 12-এর আনসিন প্যাসেজ হোক। এবার চলো একটা লক্ষ্য করো, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। সিন অংশ তোমাদের বইয়ের থেকে একখানা কবিতা তুলে দেওয়া আছে, এটা আমাদের সলভ করতে হবে। দেখো, এই কবিতাটা আমি কিছুই পড়লাম না, ডাইরেক্ট প্রশ্নে যাব। টেকনিক ফলো করো। দেখো, ডাইরেক্ট প্রশ্নে গেলাম। ধরো আমার এটা জানাই নেই, কারণ ধরো একটা আনসিন আসলো, সেই আনসিনটা আমি জানি না, তখন আমি কী করবো? লক্ষ্য করো, এখানে বলেছে যে দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ ওয়েট, এর মানেও আমি জানি না। ওকে, তখন আমি কী করবো? তখন আমি কী পদ্ধতিতে সলভ করবো? ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু প্রবলেম এটা হয়ে থাকে, যে কোনো ইংলিশ থেকে ভয় পায়। ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলো আবার বলছি, দেখো, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ ওয়েট, এটার মানে জানি না। এখানে অপশনগুলো আমি খেয়াল করলাম। দেখো, ইন দ্য বুশ আছে, অ্যাট দ্য রোড সাইড ইন, তারপরে কী আছে, ইন এ ফরেস্ট ফিল্ড। এটা কোনটা সঠিক হবে? আর সঠিক হলে আমি একটা নাম্বার পাবো, সেই টেকনিকটা চলো আমি দেখি। আবার চলো বলি, দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ ওয়েট, এখানে অপশনগুলো লেখো, ইন দ্য বুশ, অ্যাট দ্য রোড সাইড ইন এ ফরেস্ট্রি ফিল্ড। এবার কেউ যদি রিডিং পড়তে না পারো, যদি অক্ষরগুলো চেনো, তাও কিন্তু আমি এটা সলভ করতে পারবো। দেখো, সেই প্রসেস আমরা এখন শিখবো। এবার কবিতার লাইন আমরা খুঁজি। দেখো এখানে কি আছে, এদিকে দেখো, এই দেখো, অ্যান্ড দ্য বায়োয়ে হাই নাই মি বেড ইন দ্য বুশ উইথ স্টার টু সি। দেখো এখানে পেয়ে গেলাম বেড ইন দ্য বুশ। দেখো, এই দেখো, বেড ইন দ্য ভিউ বুশ, এই দেখো আমি টোটালটাকে পুরো ডিপ কালার করে দিচ্ছি। দেখো, এই যে বেড ইন দ্য বুশ, এইখানে এই পোর্শনটার কথা বলছি। চলো কালার চেঞ্জ করে দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, এই পোর্শনটা ইন দ্য বুশ, দেখলাম ইন দ্য বুশ, বুঝতে পারছো? এবার কোনটা সঠিক হবে? এবার চলো প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, এইভাবে তুমি যে কোনো অপশন বইতে খোঁজো, প্রশ্নটা বইতে খোঁজো, আই মিন তোমার যে সিন বা আনসার আছে সেটাকে খোঁজো, যদি মিলে গেলো সেটাকে রাইট দিয়ে দাও। যদি বুঝতে না পারো, আর বুঝতে পারলে তো খুব ভালো। দেখো, এই ক্ষেত্রে আমরা এই যে প্রশ্নটা আছে, দেখো সলভ করবো। দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেট, দেখো ইন দ্য বুশ আছে কি না? এইবার এর বাংলা মানে কি, চলো আমরা এবার বুঝি। দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেট, ভ্যাগাবন্ড চেয়েছিল যে তার বিছানা, বেড বলতে বিছানা হবে। ইন দ্য বুশ মানে জঙ্গল, গাছপালা, তুমি বলতে পারো ঘাস ইত্যাদি যেটা আছে সেটাকে আমরা কিন্তু বুশ বলতে পারি, ঘাস লতাপাতা ইত্যাদির মধ্যে। তো প্রকৃতির মধ্যেই কিন্তু ভ্যাগাবন্ড, সেই ছেলেটা কিন্তু ভ্যাগাবন্ডটা কী করছিল, যে প্রকৃতির মধ্যেই তার বিছানাটাকে চেয়েছিল, ইন দ্য বুশ। আর এখানে আরও অপশন আছে, দেখো, অ্যাট দ্য রোড ইন, রোডের মধ্যে, ইন দ্য ফরেস্ট ফিল্ড, সেরকম কিন্তু চাইনি, সে কি চাইছিল, ইন দ্য বুশের মধ্যে। ওকে, এরপরে দেখো প্রশ্ন নাম্বার বি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, এখানে কি আছে, দ্য হ্যাভেন অ্যাবভ হিম ওয়েলথ দ্য রোড বিলো হিম। এবার চলো আমরা প্রশ্ন খুঁজি যে আদতে এটা কোথায় মিলছে। দেখো, এই অংশ লক্ষ্য করে দেখো, গিভ দ্য ফেস of the earth around the wealth I seek not hope nor love, এখানে দেখো ওয়েলথ বলছে যে আমার সেই সম্পদের দরকার নেই। তার মানে কি বলছে, ওয়েলথের কথা বলছে যে আমার সম্পদের দরকার নাই, হপ নর লাভ, আমার আশারও দরকার নেই, ভালোবাসারও দরকার নেই। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হলো, ওয়েলথ। চলো আমরা মিলাই যে এরকম কোনো ওয়েলথ ফল কিছু আছে। দেখো তুমি খেয়াল করো, এখানে সেই 2 নম্বর অপশনে ওয়েলথ আছে, দেখলে? এইভাবে কিন্তু তুমি টেকনিক্যাল সলভ করতে পারো। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, এখানে কি হলো, তাহলে অ্যান্সারটা ওয়েলথ হলো। এবার চলো আমরা টোটাল কবিতাটা একবার সুন্দর করে পড়ি, তারপরে আমরা আবার চিন্তা করব। কারণ না পড়ে ডাইরেক্ট কোশ্চেন সলভ করা হয়তো অনেকেই চয়েস করে না, তার জন্য কবিতাটা সুন্দর করে পড়বো, তারপরে দেখবো আবার। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লাইফ গো বাই মি। এবার চলো বাংলা মানে আমরা জানি, আমার সেই প্রিয় জীবন আমাকে দাও, যেটা আমার পাশ দিয়ে গেছে, আমাকে সেই আনন্দময় স্বর্গ দাও। Give the jolly heaven above, and the byway nigh me, bed in the bush with star to see, bread I dip in the river, সেই ঝোপের মতো বিছানা যেটা আমার দরকার রয়েছে, আমি নদীতে ডুব দিই, আমার মতো একজন মানুষের জীবন আছে, অর্থাৎ আমার মতো মানুষও এই পৃথিবীতে আছে। দে আর দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো জীবনও কারো আছে। দে আর দ্য লাইফ ফর এভার, হ্যাঁ এইরকম জীবন চিরকালের জন্যই আছে। তারপর তাকে বলেছে আঘাত, সেটা তাড়াতাড়ি আসুক আর ধীরে ধীরে আসুক, আমার সামনে রাস্তা রয়েছে, লেট হোয়াট উইল বি অফ মি,
আমার যা হওয়ার তা হতে দাও। তারপর দেখো বলেছে গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার সামনে কিন্তু সেই পৃথিবীর মুখ, তাই না? ওয়েলথ আই সিক নট, আমার টাকা পয়সার দরকার নাই। হোপ অর লাভ, আমার আশা বা ভালোবাসার দরকার নেই। নট এ ফ্রেন্ড টু মি, নো, আমার কোনো বন্ধু না চিনুক। উইল আই সেক দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রড বিলো মি অর লেট অ্যাটম ফল on me, over a field linger, silencing the bird on tree, beating the blue finger. আমাকে কেউ চিনুক, এমন বন্ধু না হোক, আমি শুধু চেয়েছি উপরের স্বর্গ আর আমার নিচের সেই সুন্দর এঁকে বেঁকে চলা সে রাস্তা, অথবা আমার উপরের সেই সুন্দর ঋতু, অর্থাৎ এখানে সুন্দর ঋতু বলতে শরৎ ঋতুকে বলেছে, যে সেই ঋতুটা এমন আসুক যেখানে আমি অপেক্ষা করছি গাছের সেই পাখিগুলো চুপ করে থাকা, বা নীলার আঙুলে কামড়ের মতো, অর্থাৎ এই যে নীল একটা পরিবেশ যেটা আমাকে বারবার আমাকে বিট করতে থাকবে। দেখো এই কবিতা টোটাল পড়ে আমরা জানতে পারলাম যে ভ্যাগাবন যে রয়েছে সে প্রকৃতিকে ভীষণ তার প্রকৃতির সাথে ভীষণ একটা নিবিড় সম্পর্ক, তার আনন্দময় সুখ কমফোর্ট লাইফ চায় না, সে প্রকৃতির মধ্যে ডুবে থাকতে চায়, তাই না? তার মানে সে প্রকৃতির সাথে পিওর কন্ট্যাক্টের মধ্যে আছে, পিওর কন্ট্যাক্টের সাথে থাকতে যাচ্ছে। তার জীবনে দরকার নাই লাক্সারি লাইফ, সুন্দর জীবন দরকার নাই, সে প্রকৃতির ঘাস লতা পাতার মধ্যে তার বিছানা হিসেবে সে দেখতে চায়। বুঝতে পারছো তো? প্রকৃতির মধ্যে সে নিবিড়ভাবে থাকতে চায়, ক্লোজ টু কন্ট্যাক্ট দ্য নেচার, তাই না? প্রকৃতিকে সে এত ভালোবাসে। বুঝতে পারছো? এবার আমরা চলো প্রশ্ন, আমাদের তো দুটো সলভ করা হয়ে গেছিলো, তাই না? এ আর বি, এবার আমাদের সিটা বাকি আছে, চলো সিটা সলভ করে নেক্সট প্রশ্নে যাব। দেখো বলছে সি নাম্বারে, দ্য ভ্যাগাবন প্রেজ ফর এ লাইফ, ভগবান প্রার্থনা করেছিল ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, সে প্রকৃতির সাথে খুব নিবিড়ভাবে থাকতে চেয়েছিল। এটাই তো বলছে, আমরা তো তাই পড়লাম বিষয়বস্তুটা। তারপর দেখো বলছে ডেভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছিল। সে তো সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছিল না, তার মানে এটা তো হবে না, একমাত্র এটা হওয়ার হচ্ছে। তাও একবার 3 নম্বর অপশনটা পড়ি, স্পেন্ড ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি, সে নিজের জীবনটাকে কমফোর্ট আরামের মধ্যে এবং লাক্সারি আরাম আয়েশের মধ্যে কাটাতে চেয়েছিল, কিন্তু কবিতা তো তা বলেনি, তার মানে এটাও ভুল। এভাবে তুমি অপশন টেস্ট করেও করতে পারো, তোমাকে আমি দুটো প্রসেস দেখালাম, অপশন টেস্ট করেও করতে পারো, ভালো করে কনসেপ্ট বুঝেও করতে পারো, বা আমি যে দেখালাম ওটাও করতে পারো। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে সঠিক অপশনটা কী হচ্ছে বলো আমাকে, কোনটা হবে? বলছি দ্য ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সাথে যে নিবিড়ভাবে যুক্ত থাকতে চেয়েছিল, অর্থাৎ অপশন নাম্বার কী হলো, একই হলো সঠিক। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বলছে অ্যাজ দ্য ফলোইং কোয়েশ্চেন, দুটো প্রশ্ন 2 নম্বর। এই নাম্বার, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন, কোন জিনিসের মধ্যে ভ্যাগাবনের কোনো ইন্টারেস্ট বা আগ্রহী ছিল না? আমরা জানি যে সেই জিনিসটা কী ছিল, ওয়েলথ মানে সম্পদ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডস ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন, অর্থাৎ ভ্যাগাবনের মধ্যে কিন্তু কোনোভাবেই ওয়েলথ বলতে সম্পদ, হোপ বলতে আশা, লাভ বলতে প্রেম, অ্যান্ড ফ্রেন্ডস বলতে বন্ধু, তাদের মধ্যে কিন্তু কোনো আশা ছিল না। সে পিওরলি ইউ ওয়ান্ট টু ক্লোজ উইথ নেচার, তাই না? প্রকৃতির সাথে সে প্রকৃতির সাথে সে নিবিড় কী হয়েছে, কন্ট্যাক্ট করতে চেয়েছে। সো হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন ওয়ান্ট, কোন ধরনের জীবন ভ্যাগাবন চেয়েছিল? ভ্যাগাবন চেয়েছিল প্রকৃতির সাথে নিবিড়ভাবে থাকতে, ক্লোজ কন্ট্যাক্ট টু দ্য নেচার। চলো আমরা সেটাই পড়বো। দেখো দ্য ভ্যাগাবন ওয়ান্টস এ লাইফ হোয়ার হি মে হ্যাভ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার ইন স্পাইট অফ অল হার্ডশিপ, অর্থাৎ প্রকৃতির সাথে সে নিবিড়ভাবে থাকতে চেয়েছিল। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, এর মধ্যে কোন সেন্টেন্সগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা সেগুলোকে তোমার আইডেন্টিফাই অর্থাৎ চিনে নিতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, এটা যে তুমি যে বলছো সত্য বা মিথ্যা তার পেছনে তোমার যুক্তি দিতে হবে। চলো এই নাম্বার পড়ি, হোয়েন অ্যাটম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার সিস্টিং, তাই তো? এটা তো ভুল, তাই না? যখন অ্যাটাম এলো তখন পাখিগুলো পুরো হ্যাপি, সেরকম তো ছিল না, তাহলে এটা কি টোটালটা ফলস আমরা বলতে পারি, এই বলতে পারি। এবার কথা হচ্ছে এর সাপোর্টিং সেন্টেন্স, তুমি যে এটা বললে তার যুক্তি কোথায়? যুক্তি ক্রিটিক্যাল মনে হলে আমরা লাইনটা তুলে দেবো কবিতার থেকে। এবং কথা হচ্ছে দাদা এটার প্রসেস কি, চলো প্রসেস শিখি আমরা। এটা যে ফলস বললাম তার কারণটা কি, চলো এবার দেখি প্রসেসটা। চলো কবিতাতে চলে আসি, দেখো কোন লাইনগুলো তুলে দেবো, অত রিস্ক নেওয়াই যাবে না, ভয়ে কোশ্চেন ছেড়ে আসার কোনো মানে হয় না। যা পারছি সেটা ভুল হোক না হোক লিখে দিয়ে আসবো, কিছু না করার থেকে কিছু করা ভালো। কিছু করে যদি আমি নাম্বার না পাই ঠিক আছে, কিছু না করে 0 পাওয়ার থেকে কিছু করবো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার বাবা? দেখো অর লেট অ্যাটম ফল অন মি হোয়ার আই ফিল্ড ইন লঙ্গার সাইলেন্স দ্য বার্ড অন ট্রি বিটিং দ্য ব্লু ফিঙ্গার, বাস এই টোটাল লাইনগুলো আমি তুলে দেবো অ্যান্সার। ওকে, কারণ এটাই আমার প্রমাণ করছে যে ওই লাইনটা ভুল, তার ভুলের জন্য আমি এটাকে সাপোর্ট করবো, যুক্তি দিচ্ছি। চলো এবার আমি
দেখি যে আদতেও আমাদের এই যুক্তিটা সত্যি হচ্ছে কি হচ্ছে না। দেখো এখানকার অ্যান্সারটা লক্ষ্য করো। সাপোর্টিং সেন্টেন্সে অল লেট টু আ টার্ম ফর অন মি ওয়ার আ ফিল্ড লিঙ্গা সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাস কমপ্লিট হয়ে গেল, তাহলে ফলস। নেক্সট প্রশ্ন, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। সে তার রুটিগুলোকে নদীর জলের মধ্যে ডোবাতে চাইছিল। এটা তো সত্য, তাই না? আমরা পড়লাম, এটা কি হবে? ট্রু হবে। ট্রু হবে। গল্পটা হচ্ছে কীভাবে বললে ট্রু? চলো এবার আমরা লক্ষ্য করি লাইনটা কোথায় আছে। খেয়াল করো এখানে দেখো, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার দ্যাট লাইফ মেন লাইক মি। এই যে দেখো, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। চলো এটাই তুলে দেবো আমরা। এইভাবে প্রত্যেকটা কনসেপচুয়াল পড়ো, দেখবে ইংলিশটা সোজা মনে হবে। দেখো সাপোর্টিং সেন্টেন্সে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। দেখো নেক্সট প্রশ্ন, রিডিং কম্প্রিহেনসিভ আনসিন। আনসিন বলে একটা প্যাসেজ আছে, সেটা পড়তে হবে। এ মাঙ্কি অ্যান্ড এ ক্রোকোডাইল হ্যাড এ গুড ফ্রেন্ডশিপ। একটা বানর এবং একটি ক্রোকোডাইল বলতে কুমিরের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল ওয়ান্টস টু ইট দ্য মাঙ্কির স্যাটস। মানে ক্রোকোডাইলের যে বউ ছিল, মানে কুমিরের যে বউ ছিল, একদিনকে সে ইচ্ছা প্রকাশ করলো যে আমি না ওই বানরের মাঙ্কির যে হার্ট আছে, হৃৎপিণ্ড, সেটা খাবো। দ্য ক্রোকোডাইল ইনভাইটেড দ্য মাঙ্কি টু ডিনার। তো ক্রোকোডাইল কী করলো? এই কারণে সে মাঙ্কিকে ইনভাইট করলো যে আসো আমার বাড়িতে একদিন ডিনার করে যাও। দ্য ক্রোকোডাইল ক্যারিড দ্য মাঙ্কি অন হিজ ব্যাক। তো ক্রোকোডাইল তো দেখো, মাঙ্কি তো জলের মধ্যে দিয়ে যেতে পারবে না। ক্রোকোডাইল কী করলো? যে বললো যে ঠিক আছে, তাহলে তুমি আমার ব্যাকে অর্থাৎ আমার পিঠে ওঠো, চলো আমি তোমাকে সাঁতার কেটে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো যাচ্ছি। ওয়েন দে ওয়ার ইন দ্য মিডল অফ দ্য রিভার, যখন সে নদীর একদম মাঝখানে চলে গেছে, দ্য ক্রোকোডাইল ফেল সরি ফর হিজ ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হিম অ্যাবাউট দ্য প্ল্যান। তখন সেই ক্রোকোডাইলটা একটু তখন দুঃখ প্রকাশ করলো, বললো বন্ধু সরি, কি আর বলবো, আমার যে প্ল্যান আছে সেই প্ল্যানটা নিয়ে একদম দুঃখই লাগছে। মানে এরকম সে অনুভব করছে, ফেল সরি, মানে অনুভব হচ্ছে, সে কিন্তু বলেনি তখন। দ্য ক্লেভার মাঙ্কি সেড দ্যাট হি হ্যাড ফেল্ট লেফট হিজ হার্ট অ্যাট হোম। মানে এই প্ল্যানিংটা জানাইলো। ওর বউ যে বলছিল যে আজকে তোমার হার্টটা খেতে চেয়েছে তার বন্ধু, তোমার হার্টটা আমার বউ খেতে চেয়েছে, বাস এটা। তো ওই সময় মাঙ্কিটা খুব ছিল চালাক চতুর। সে বলে কি যে তুমি তো খেতে চেয়েছিলে বন্ধু, তো ঠিকই আছে, আমি তো সেটা দেবো, কিন্তু দুর্ভাগ্য এটাই বন্ধু, আমি তো আমার হার্টটা বাড়িতে রেখে আসছি, মানে হৃৎপিণ্ডটা, তাহলে তো নিয়ে আসতে হয়, যেহেতু তুমি আমার বন্ধু, তাহলে তোমাকে দিতে হবে। একটা সুন্দর স্টোরি বানিয়ে দিল না? সো দে ওয়ান্ট ব্যাক টু মাঙ্কিস হোম। এই কারণে ক্রোকোডাইল বলল ঠিকই তো, তাহলে রেখে আসতে, তাহলে নিয়ে আসুক। বলে চলো তাহলে তোমার হৃৎপিণ্ডটা নিয়ে আসি। অ্যাজ সুন অ্যাজ হি কাম নিয়ার টু হিজ হোম দ্য মাঙ্কি জাম্পড অফ অ্যান্ড ক্লাইম্ব এ ট্রি। যখনই নদীর পাড়ে একদম কর্নারে চলে আসলো, বাড়ির কাছে চলে আসলো, তখন মাঙ্কি বলতে বানরটা লাফ দিয়ে পড়লো, পরে সেই গাছের মাথায় উঠে বসে পড়লো। কেন? দ্যাটস হি ওয়াজ সেভড। এইভাবে সেই মাঙ্কি অর্থাৎ বানরটা সেভ হয়ে গেল বা ভালো থাকলো। এবার আমরা চলো অ্যান্সার করি। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন। এই নাম্বার দেখো বলেছে হু ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিস হার্টস। কে মাঙ্কি বলতে বানরের হাড়টা খেতে চেয়েছিল? আমরা জানি কি দ্য ওয়াইফ অফ ক্রোকোডাইল, ক্রোকোডাইলের ওয়াইফ অর্থাৎ ক্রোকোডাইলের বউ খেতে চেয়েছিল। তাহলে আমরা কি লিখবো? ওয়াইফ অফ ক্রোকোডাইল। চলে আসতে দেখি দ্য ওয়াইফ অফ ক্রোকোডাইল ওয়ান্টস টু ইট দ্য মাঙ্কিস হার্ট। শেষ। হোয়াট ডিড দ্য ক্লেভার মাঙ্কি সে অ্যাবাউট হিজ হার্ট। তো ওই যে সেই চালাক চতুর মাঙ্কি যেটা ছিল, সে অর্থাৎ বানর ছিল, সে কী বলেছিল তার হৃৎপিণ্ড সম্পর্কে? সে বলেছিল কি যে বন্ধু আমার হৃৎপিণ্ড তো বাড়িতে রেখে আসছি, তাহলে চলো ওখান থেকে নিয়ে আসি। তো এখানে লিখবো আমরা যে দ্য ক্লেভার মাঙ্কি সেড দ্যাট হি হ্যাড লেফট হিজ হার্ট অ্যাট হোম। তার যে হার্টটা সেটা বাড়িতে রেখে আসছে। নেক্সট দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ মিনিংফুলি। মানে এই যে লাইনগুলো আছে সেটাকে গুরুত্বপূর্ণ, মানে সেটাকে পূরণ করে একটা মানেপূর্ণ একটা মিনিংফুল একটা বাক্য আমাদের তৈরি করতে হবে। দ্য ক্রোকোডাইল ইনভাইটেড ড্যাশ। কাকে ইনভাইট করেছিল ক্রোকোডাইল? মাঙ্কিকে। তাহলে এখানে ড্যাশ লিখবো মাঙ্কি, দ্য মাঙ্কি টু ডিনার করতে পারে ডাকেছিল, জানো? দ্য মাঙ্কি জাম্প করেছিল কোথায়? ওই যে গাছের বড় একটা ইসে, তাই না? তারপর বলছে জাম্প অফ অ্যান্ড ক্লাইম্ব এ ট্রি, একটা গাছের মাথাতে উঠে পড়ছিল, তাই না? নেক্সট দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই এক নম্বর দার্জিলিং ইজ ড্যাশ কোল্ড দ্যান দ্য শিলিগুড়ি। তো বলছে দার্জিলিং হচ্ছে শিলিগুড়ির থেকে ঠান্ডা, তুলনামূলক ঠান্ডা, যে খুব ঠান্ডা প্রবলেম নেই। ইজ বলছে, দ্যান বলছে। দেখো দ্যান বললে পারে আমাদের সেকেন্ড কন্ডিশন হয়। সেকেন্ড কন্ডিশনে কি হয় দেখো, কুলার কুলেস্ট কি ফর্ম হয় ভালো করে বুঝো। কুল হয়, কুলার হয়, আর কি হয় বলো? কুলার হয়, এটা কি হয়? কুলেস্ট। এটা ট্রিক্স কিন্তু আমি সায়েন্সের, হ্যাঁ। তো আমরা মেনলি কী করি, বিভিন্ন ট্রিক্স ফলো করি। ইংলিশ অত চাপ নেই না, কারণ আমাদের ফিজিক্স ম্যাথে অত্যাধিক চাপ থাকে। দেখো কুলার কুলেস্ট, রাইট? তো দেখো যখন দেন থাকবে তখন মনে রাখতে হবে সেকেন্ড ফর্ম, অর্থাৎ কুলার হবে। আর যখন দা থাকবে তখন কি হবে বলো তো? তখন হবে কুলেস্ট, অর্থাৎ থার্ড ফর্ম। আর যখন কিছুই থাকবে না অর্থাৎ অ্যাস থাকবে তখন মনে রাখতে হবে এটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম, অর্থাৎ কুল। চলো আবার রিভিশন করি। যখন অ্যাস থাকবে, যেরকম দার্জিলিং অ্যাজ
এ এরকম যদি থাকে তখন হচ্ছে কুলকুলি, মানে সেম সেম থাকবে। যখন দ্যান থাকবে তখন ডাইরেক্ট বসাতে হবে কি, দেখো কালার চেঞ্জ করি, যখন দ্যান থাকবে তখন বসাতে হবে কি, তখন কুলার ব্যবহার করতে হবে। আর যখন থাকবে দা, এই যে এখানে কোথায় আমি বলতেছি বলো তো, এই যে দেখো এই যে ব্যাটা, যখন দা থাকবে তখন আমাদের ডাইরেক্ট করতে হবে থার্ড ফর্ম অর্থাৎ কুলেস্ট। এবার গল্পটা হচ্ছে এখানে কি আছে, দার্জিলিং ইজ ড্যাশ কুল দেন শিলিগুড়ি, তাহলে কি হবে, যেহেতু দেন আছে তার জন্য আমরা এখানে কি লিখবো বলো তো, বলো তুমি তো বুঝে গেছো কি হবে, কুলার, অর্থাৎ এখানে কি হবে, দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি, বাস অ্যান্সার কমপ্লিট। চলো মিলাই, দেখো কুলারই আছে। নেক্সট, মুম্বাই ইজ ড্যাশ লার্জ সিটি ইন মহারাষ্ট্র, ইউজ প্রপার ডিগ্রি। দেখো এখানে লক্ষ্য করো, দেখো এখানে কি আছে, দেখো দা আছে, দা থাকলে কি হয় থার্ড ফর্ম বলতে এখানে কি আছে লার্জ বলতে 3 নম্বর যে ফর্মটা আছে ওটা, তাহলে কি হবে লার্জার লার্জেস্ট, তাই না, লার্জার লার্জেস্ট। তারপরে থার্ড ফর্মে গেছে, তার 3 নম্বর পদে কি আছে লার্জেস্ট, তার মানে কি লার্জেস্ট, ডাইরেক্ট হবে লার্জেস্ট। ওকে এটা কমপ্লিট। তারপরে দা থাকলে কি হবে, দা থাকলে ডাইরেক্ট হচ্ছে কি থার্ড নাম্বার ফর্ম লার্জেস্ট, বুঝতে পারছো তো। আর একটা মিনিংও তাই যে মুম্বাই হলো মহারাষ্ট্রের মধ্যে সবথেকে বড় একটা শহর, সবথেকে বড় শহর তো মুম্বাই হবে মহারাষ্ট্রের জন্য। দেখো এখানে দেখো লার্জেস্ট লিখলো। নেক্সট দেখো বলছে যে আই হ্যাভ ফিনিশ মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম, চুজ দ্য কারেক্ট ফর্ম। তো দেখো এই ক্ষেত্রে আমাদের আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক ওয়েল বিফোর শিডিউল টাইম, বিফোর শব্দটা আছে না, তো হ্যাভ ফিনিশ তো দরকার আছে। তারপর দেখো নেক্সট, অ্যাডিং প্রিফিক্স সাফিক্স ফরচুন ফেয়ার, দেখো এখানে ফরচুনের ক্ষেত্রে কী হবে আনফরচুন, আর ফেয়ার কী হবে ফেয়ারলেস। নেক্সট দেখো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, হি ইজ ড্যাশ এমএলএ। দেখো এখানে এম এর উচ্চারণটা তুমি চিন্তা করো, নর্মাল যদি দেখো ম্যাঙ্গো হয় তাহলে কী হবে, ম্যাঙ্গো হলে পরে দেখো এম এর উচ্চারণ ম হচ্ছে, ঠিক ম্যাঙ্গো হচ্ছে ম্যাঙ্গোর উচ্চারণ অর্থাৎ ম দিয়ে উচ্চারণ হচ্ছে, যখন এম হবে এম এর উচ্চারণ ম হবে তখন হবে এ। আর এখানে এম এর উচ্চারণটা কি হচ্ছে, দেখো এম ম নাই, মর আগে কি বসে আছে, দেখো এ বসে আছে, যেহেতু মর আগে এ বসে আছে তার জন্য এখানে কি বসবে, অ্যান বসবে, বুঝতে পারছো তো, এখানে কি বসলো অ্যান, অর্থাৎ হি ইজ অ্যান এমএলএ। নেক্সট দেখো, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ড ইউজিং দ্য ফলোইং আউটলাইন, গিভ এ সুইটেবল টাইটেল টু ইউর স্টোরি। দেখো বলছে আউটলাইন, অ্যাজ এ ক্যারিং লোড অফ সল্ট, বলছে একটা অ্যাশ বলতে একটা গাধা, একটা কি বলছে যে একটা লবণের কিছু একটা বহন করে নিয়ে যাচ্ছিলো, ফল ইন্টু এ স্ট্রিম বাই সান্স লোড বিকাম লাইট, মানে ওই এটা নদীর মধ্যে দিয়ে, মানে স্রোত খরস্রোতা নদীর মধ্যে যাচ্ছিলো, যখন ওর মধ্যে ডুবাইতো তখন সেই জিনিসটা হালকা হয়ে যেত। নেক্সট টাইম মাস্টার ফুডস এল লট অফ কটন ফল ইন্টু স্ট্রিম পারপোজফুলি দ্যাট রেজাল্ট। তো নেক্সট টাইমে কী করলো, ওর যে মালিক ছিল ওর মধ্যে কটন বলতে তুলা ভরে দিয়েছিল এবং সে নদীর মধ্যে দিয়ে সে যাচ্ছিল এবং তার রেজাল্টটা কী হলো। এটা হচ্ছে সেই গল্পটা ছোটো মোটো করে দিয়েছে, সেটা আমাদের সুন্দর করে বানাতে হবে। চলে কি এ পুলিশ অ্যান্সার লিখবো, একটা বোকা গাধা তো বোকাই হয়, যাই হোক চলো অ্যান্সার লিখবো। অ্যান্ড ওয়ান্স আপন এ টাইম দে লিভড এ সল্ট মার্চেন্ট, কোনো একটা সময় সেখানে একটা লবণের ব্যবসায়ী ছিল। হি ইউজ টু সেল হিজ সল্ট লোডেড অন দ্য অ্যাশ, মানে তার যে লবণগুলো ছিল একটা গাধার গাড়ির মধ্যে লোড করে নিয়ে যেত, যাই হোক এরকম কিছু। ওয়ান ডে দ্য অ্যাশ ওয়াজ ক্যারিং এ লোড অফ সল্ট অ্যাজ ইউজুয়াল, মানে কোনো একটা দিন গাধাটা লবণ নিয়ে যাচ্ছিল প্রতিদিনকার মতো। বাই চান্স হিজ অ্যাশ ফেল ইনটু দ্য স্ট্রিম, কোনো কারণে সেই গাধাটা কী করলো, নদীর মধ্যে পড়ে গেল। অ্যান্ড মাচ অফ সল্ট ডাস ডিজলভ, আর নদীর মধ্যে পড়লে তো লবণ তো গলেই যাবে, তো সেই জলের মধ্যে গলে গেল। ইন দিস কন্ডিশন দ্য অ্যাশ ওয়াজ ইজিলি ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ দ্য সল্ট অন হিজ ব্যাক, মানে তার পিঠের মধ্যে যে লবণগুলো ছিল সেটা গলে গেছে, হালকা হয়ে গেছে, তো সে আরামে, মানে তার কাছে হালকা মনে হচ্ছিলো, তার আরাম লাগছিল। দেন দ্য অ্যাশ প্লেস দ্য সেম ট্রিক রিপিটলি, তারপরে কী করলো অ্যাশ প্রত্যেক দিন এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করতে থাকলো, যে ভারী লাগছে জলের মধ্যে ডুবে চলে যাচ্ছে, মানে হালকা হয়ে যাচ্ছে। নেক্সট টাইম দ্য সল্ট সেলার রিপ্লেস দ্য সল্ট উইথ কটন, বাবা কী অবস্থা। এরপরে কী করলো, এই যে সল্ট সেলার যে মার্চেন্ট রয়েছে সেই ব্যবসাটি কী করলো, লবণের পরিবর্তে কী করলো, তার মধ্যে কিছু তুলা ভরে দিল, তুলা রেখে দিল। সিন্স দ্য অ্যাশ প্লে দ্য সেম ট্রিক, তো গাধাটা কী করলো সেম সেই মানে আগেকার যে ট্রিক্স ছিল সেই ট্রিক্সই অ্যাপ্লাই করলো, অর্থাৎ নদীর মধ্যে পড়লো, অর্থাৎ নদীর মধ্যে জলের মধ্যে দিয়ে যাচ্ছিলো। ফর লোড লাইট ওয়েট, মানে হালকা হয়ে যাবে, লবণ তো গলে গেছে এটাও গলে যাবে, ও জানেই না যে সব কিছু গলে না, কিছু কিছু জিনিস ভারী হয়ে যায়। তো বাট ইন দিস টাইম হিজ লোড বিকাম ভ্যারি হ্যাভি, এই কারণে কি হলো, তার যে কি বলবো, তার পিঠে তো তুলা ছিল, তুলাগুলো জলের মধ্যে ভিজলে তো আর হালকা হবে না, তুলা তো গলে না, তো তুলা কী করবে, ওয়াটার অ্যাবজর্ব করে, অর্থাৎ জলটাকে অ্যাবজর্ব করছে, গ্রহণ করছে, আর জল অ্যাবজর্ব করলে তুলা তো ভারী হয়ে যাবে,
অ্যাশ লার্ন দ্য লিসেন। এই কারণে অ্যাশটা কী করলো, সেই গাধাটা একটা শিক্ষা হলো যে ভাই তুলা নিয়ে আমি কী পরিস্থিতি, আমি উঠতে আর পারতেছি না। দেয়ার ফর দ্য অ্যাশ ডিড নট পারফর্ম অ্যানি সাচ ট্রিক ইন ফিউচার। এরপরে গাধাটা আর কোনোদিনই ভুল করলো না, কারণ যখনই তার তুলাটা ভারী হয়ে গেছে তখন গাধাটা এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে পারছে না। এত কষ্ট, এত ভারী জিনিস সে টানতে পারছে না। সে হালকা হওয়ার জন্য নদীর জলের মধ্যে নামলো, বরংশ তার 3-4 ডবল ভারী হয়ে গেল। তাহলে কতটা কষ্ট হচ্ছে। তো সেই কষ্টটা অনুভব করার পরে গাধাটা নেক্সট টাইমে এরকম কোনো আর ট্রিক্স অ্যাপ্লাই করলো না। যাই হোক, এর সাথে সাথে আমাদের একটা সুন্দর মডেল কোশ্চেন সেট শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। এক্সাম টেনশন করার কিছু নাই, যে কোনো প্রশ্ন আসুক সেটার সামনাসামনি করো, ভয় পেও না, চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, বাস সাকসেস আসবেই। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।